আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নগদান বই নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 2 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। খেয়াল করে দেখো, আমরা টাইপ 2 এর নাম দিয়েছি নগদান বইয়ের বৈশিষ্ট্য এবং টাইপ 2তে আমরা আলোচনা করব 11 থেকে 21 নম্বর সিরিয়ালের বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা চলে যাই হচ্ছে আমাদের প্রশ্নগুলোতে। 11 নম্বর প্রশ্নটা, ওকে, প্রশ্ন নাম্বার 11। দেখি আমাদের 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 11 নম্বর প্রশ্নে বলেছে যে নগদান 3 ঘরা নগদান বইতে কতটি ঘর থাকে। ভাইয়া প্রশ্ন নাম্বার 11 কি বলেছে দেখো, বলেছে 3 ঘরা নগদান বইতে কতটি ঘর থাকে, তাই না? 3 ঘরা নগদান বই, ভাইয়া 3 ঘরা নগদান বই, ঘর থাকবে কি কি? প্রথম ঘর হচ্ছে তারিখ, প্রাপ্তি বা ডেবিট হিসাব, তারপরে হচ্ছে কি আমাদের খতিয়ান পৃষ্ঠা, রসিদ নং, তারপরে হচ্ছে কি আমাদের ওই পাশে হচ্ছে নগদ, ব্যাংক, তারপরে হচ্ছে কি আমাদের বাট্টা। তাহলে ডেবিট পাশে হচ্ছে 7টা ঘর, ক্রেডিট পাশে গিয়েও কয়টা ঘর? 7টা ঘর। তাহলে এই যে 7টা 7টা মোট 14টা ঘর, তাই না? তাহলে আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, 14টি। 12 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোনটি দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় না? নিচের কোনটি দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় না? মজুদ পণ্যকে আমরা চাইলেই, মানে বাকি অপশনগুলোর তুলনায় মজুদ পণ্যকে আমরা তাড়াতাড়ি নগদ টাকায় রূপান্তর করতে পারি না, বরঞ্চ এই মজুদ পণ্য এটা বাকিদের তুলনায় নগদ টাকায় রূপান্তর করতে সময় লাগে, দেরি হয়। কথাটা বুঝাইতে পারছি? সময় লাগে বা দেরি হয়। 13 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি ব্যবসায়ীর নগদ তহবিলের সাথে নিচের কোনটির বিপরীত সম্পর্ক? নগদ টাকার সাথে সবসময় ব্যাংক জমার সম্পর্ক বিপরীত বা উল্টা। নগদ টাকার সাথে সবসময় ব্যাংকের হিসাবটা কি? ব্যাংকের হিসাবটা হচ্ছে উল্টা। ওকে। 14 নম্বর প্রশ্নে দুঘরা নগদান বই থেকে যে কোনো সময় জানা যায়। দুঘরা নগদান বইতে আমরা হিসাব রাখি নগদ টাকার, আমরা হিসাব রাখি হচ্ছে ব্যাংকের টাকার। দুঘরা নগদান বইতে আমরা হিসাব রাখি কার কার? হিসাব রাখি হচ্ছে ব্যাংকের টাকার, হিসাব রাখি হচ্ছে আমরা নগদ উদ্ধৃতের। যেহেতু দুঘরা নগদান বইতে ব্যাংক উদ্ধৃত এবং নগদ উদ্ধৃতের হিসাব আমি রাখি, এই কারণে এই দুইটাই আমরা দুঘরা নগদান বইয়ের মাধ্যমে এই দুইটারই আমরা উদ্ধৃত বা জের জানতে পারি। এরপরে দেখি আমরা 15 নম্বর প্রশ্নে কি বলা আছে। বলা আছে নগদ প্রদান জাবেদা প্রস্তুতের উদ্দেশ্য। নগদ প্রদান জাবেদায় আমি নগদ টাকা দিয়ে দিছি, এই ধরনের লেনদেনগুলো প্রকাশ করা হয় বা এই ধরনের লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। নগদ প্রদান, আমি নগদ টাকা দিয়ে দিছি, নগদ প্রদান, আমি নগদ টাকা দিয়ে দিছি, তাই না? তার মানে কি নগদ বহিঃপ্রবাহের পরিমাণ জানা যায়, যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাশ আউটফ্লো। আমার ব্যবসায় থেকে কত টাকা চলে গেল সেটার পরিমাণ আমি বের করি, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে ক্ষয়ের পরে, 15-র পরে 16 নম্বর প্রশ্ন। দেখি 16 নম্বর প্রশ্নে কি বলা আছে। 16 নম্বর প্রশ্নে বলেছে নগদান বই হিসাব চক্রের মধ্যে না পড়ার কারণ কি? দেখো, নগদান বই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আমরা নিজেরাই দেখতেছি, কিন্তু এরপরে এই নগদান বই এটা হিসাব চক্রের বা হিসাব প্রক্রিয়ার কোনো অংশ না। এখন কথা হইতে পারে কেন অংশ না, তাই না? এই অংশ না, তার কারণ হচ্ছে এই নগদান বই জাবেদা ও খতিয়ানের স্তরের মধ্যেই আছে। জাবেদা ও খতিয়ানের স্তরের মধ্যেই আমার নগদান বইটা আছে। এই জন্য আমার আলাদা করে কি লাগতেছে না, আর নগদান বই নামে আলাদা একটা হিসাব চক্র লাগতেছে না। কথা কি বোঝা গেছে ভাইয়া? এরপরে আমরা আসি 17 নম্বর প্রশ্ন। নগদান বই হিসেবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও কোনটির ন্যায় কাজ করে বা কোনটির মতো কাজ করে? দেখো, নগদান বই এটা একটা হিসাবের প্রাথমিক বই। নগদান বই এটা হিসাবের একটা প্রাথমিক বই। নগদান বই হিসাবের একটা প্রাথমিক বই হওয়ার পরেও, নগদান বই হিসাবের একটা প্রাথমিক বই হওয়ার পরেও
সে কার মতো করে কাজ করে? সে কাজ করে হচ্ছে খতিয়ানের মতো করে, অর্থাৎ পাকা বইয়ের মতো করে কাজ করে, তাই না? আমরা নগদান বইটা করার যেই প্রক্রিয়াটা, ওই প্রক্রিয়াটাতেই কিন্তু আমরা দেখতে পারি যে আমরা খতিয়ানটা যেই প্রক্রিয়ায়, যেই নিয়মে, যেই ভাবে তৈরি করি, নগদান বইটাও কিন্তু ঠিক একই প্রক্রিয়ায় তৈরি করা হয়, একই প্রক্রিয়ায় কিন্তু করা হয়। এই কারণে নগদান বই এটা একটা হিসাবের প্রাথমিক বই হইলেও এটা কিন্তু আমাদের হিসাবের পাকা বই হিসেবে কাজ করে। ওকে, 18 নম্বর প্রশ্ন, কোনটি বিপরীত দাখিলার অন্তর্ভুক্ত? দেখো, বিপরীত দাখিলা বা আমরা যেটাকে বলি হচ্ছে কন্ট্রা এন্ট্রি, বিপরীত দাখিলা বা আমরা এটাকে কি বলি? কন্ট্রা এন্ট্রি। মনে রাখবা, যে সকল লেনদেনের জাবেদা করলে একই সাথে নগদান হিসাব এবং ব্যাংক হিসাবকে প্রভাবিত করে, নগদান ডেবিট হইলে ব্যাংক ক্রেডিট, ব্যাংকে ডেবিট হইলে নগদান ক্রেডিট, এই ধরনের প্রভাব বিস্তার করে, ওই লেনদেনগুলোকে আমরা বলি বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা সম্পর্কিত লেনদেন পাবা হচ্ছে তুমি তিনটা। এক, ব্যাংকে টাকা জমা দিলে। দুই, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে। তিন, 1 তারিখের চেক অন্য একটা ডিফারেন্ট তারিখে গিয়ে জমা দিলে। এই তিনটা কারণেই শুধুমাত্র আমার কি হয়? আমার কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা হয়। আমরা যদি একটু অপশনগুলোর দিকে তাকাই, দেখো, ব্যাংক থেকে উত্তোলন, এটা একটা কন্ট্রা এন্ট্রি। ব্যাংকে জমা দেওয়া হলো, এটা একটা কন্ট্রা এন্ট্রি। ব্যাংক চার্জ, এটা কোনো কন্ট্রা এন্ট্রি না। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কোথায় আছে? 1 ও 3 আছে হচ্ছে খ নাম্বারে। তাহলে আমাদের 18 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 19। 19 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া দেখি। 19 নম্বর প্রশ্নে বলেছে, নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলে কি দাখিলা হিসাবে গণ্য হবে? নগদ টাকা আমি ব্যাংকে জমা দিছি ভাইয়া, নগদ টাকা যদি আমি ব্যাংকে জমা দিই তাহলে জাবেদা কি? জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব। নগদ টাকা যদি ব্যাংকে জমা দিই তাহলে জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? এই নগদ টাকা ব্যাংকে জমা দিলে জাবেদা কি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ভাই একই সাথে আমার নগদ ও ব্যাংকে দুইটা প্রভাবিত হইল, দুইটা জায়গায় প্রভাব ফেললো, তাহলে এটাকে আমরা কি বলি? বিপরীত দাখিলা বলি বা কন্ট্রা এন্ট্রি বলি। তাহলে উত্তর হচ্ছে খ। আচ্ছা, 20 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে নগদান বইয়ের ক্ষেত্রে। আচ্ছা, নগদান বইয়ের ক্ষেত্রে কি সব ধরনের নগদান বইয়ে বাট্টার কলাম থাকে? এই কথাটা মিথ্যা। আমাদের শুধুমাত্র 3 ঘরা নগদান বইয়ের ক্ষেত্রেই আমাদের বাট্টার কলাম থাকে। 1 ঘরা 2 ঘরা বইতে আমাদের বাট্টার কোনো কলাম থাকে না। আচ্ছা, এরপরে বলছে উভয় দিকে বাট্টার পার্থক্য নির্ণয় করা হয় না। এটা সত্য কথা। আমরা যখন 3 ঘরা নগদান বই করি তখন ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে যে বাট্টার ঘর রয়েছে, সেই বাট্টার ঘরের আমরা যোগফল বের করি না, অর্থাৎ উদ্ধৃত্ত নির্ণয় করার যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু আমরা তখন করি না। এরপরে কি কারবারি বাট্টা কোনো ক্রমেই লিপিবদ্ধ হয় না? এটাও সত্য কথা যে আমাদের হিসাব বিজ্ঞানে শুধু নগদান বই বলতে না, হিসাব বিজ্ঞানের কোনো অঙ্কেই আমাদেরকে কি করা হয় না? আমাদের আসলে বাট্টাটা লিপিবদ্ধ করা হয় না, কারবারি বাট্টাটা লিপিবদ্ধ হয় না। তাহলে উত্তর হচ্ছে 2 এবং 3। 2 এবং 3 কোথায় আছে? আমাদের গ নাম্বারে আছে। তাহলে উত্তর হচ্ছে গ। উত্তরটা কি? উত্তর হচ্ছে গ। ওকে, 20 নম্বর প্রশ্নের পরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 21। 21 নম্বর প্রশ্নে বলেছে, কন্ট্রা এন্ট্রির জন্য খতিয়ান পৃষ্ঠার কলামে লিখতে হয়। যখন আমি কোনো একটা কন্ট্রা এন্ট্রি আমাদের নগদান বইতে লিপিবদ্ধ করি, তখন আমাকে নগদান বইতে কোনো না কোনো একটাভাবে বুঝাইয়া দিতে হয় যে এই যে এই লেনদেনটা, ধরে নাও যে 15 তারিখের লেনদেনটা কন্ট্রা এন্ট্রি, তাহলে 15 তারিখের লেনদেনটা যখন লিপিবদ্ধ করব, আমাকে কোনো না কোনো একটা ক্লু দিয়ে এটা বুঝাইতে হবে যে হ্যাঁ, এটা একটা কন্ট্রা এন্ট্রি। এটা কি? একটা কন্ট্রা এন্ট্রি। তাহলে ভাইয়া আমরা এই জায়গায় কন্ট্রা এন্ট্রি বোঝানোর জন্য আমরা সি লিখতে পারি, আমরা ক লিখতে পারি, আবার এরকম বাংলা বানানেও কিন্তু সি লিখতে পারি। অর্থাৎ উত্তরটা তখন কি 1, 2 এবং 3। তাহলে উত্তরটা হচ্ছে ঘ। এই উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ঘ। তাহলে দেখো, আমরা কিন্তু টাইপ 2 এর যে কয়টা প্রশ্ন ছিল আমরা কিন্তু সবগুলো প্রশ্ন বিস্তারিত আলোচনা করার মাধ্যমে শেষ করে ফেললাম। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 3 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।